আচ্ছা, প্রথম যে প্রশ্নটা বলেছে সেটা দেখো এই শিফটের, বলেছে যদি 3 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি মাপের একটি ঘনকের প্রতিটি পার্শ্বতল রং করা হয়, অর্থাৎ পুরো ঘনকটার পার্শ্বতল রং করে দেওয়া হয়েছে। ঘনক বলতে কি একটা লুজোর ছক্কাকে ঘনক বলতে পারো। তারপর তার থেকে 1 ইন্টু 1 ইন্টু মানে 1 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি মাপে 27টি ছোটো ছোটো টুকরো কেটে নেওয়া হলো, সেটা ঘনকই। তাহলে এমন কতগুলি ছোট ঘনক পাওয়া যাবে যাদের দুটি পার্শ্বতল রং করা থাকবে। ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, দুটো পার্শ্বতল রং করা থাকবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি বারবার বলবো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা পুরো ক্লাস লাগে কনসেপ্ট বোঝানোর জন্য। ওই জন্য আমি তোমাদের এখানে কোনো কনসেপ্ট বোঝাচ্ছি না, জাস্ট শর্টকাটটা বলে দিচ্ছি। এই সপ্তাহে আমি আরেকটা ক্লাস দেবো, 40 মিনিট ওরকম ক্লাস লাগবে, 30 থেকে 40 মিনিটের ক্লাস। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যে চ্যাপ্টার, তাকে বলা হয় পেইন্টেড কিউব। এটা পরিমিতিরই অংশ, কিন্তু পেইন্টেড কিউব বলে একটা পারফেক্ট চ্যাপ্টার, এটা ক্যাটে খুব পরে এই ধরনের প্রশ্ন, ঠিক আছে। তো চলো এখানে কি বলেছে, বলেছে তোমাদের এই এত ইঞ্চি মাপে, তিনটে কেন দেওয়া রয়েছে, কারণ এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। এবং এদিকেও দেখতে পাচ্ছ 1 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি দেওয়া রয়েছে, কারণ ছোটো ঘনকগুলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। অ্যাকচুয়ালি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমানই হয়, সেই জন্য ওখানে প্রত্যেকটা 3 ইঞ্চি করে, এদিকে প্রত্যেকটা 1 ইঞ্চি করে দেওয়া আছে, ঠিক আছে। এবার এক্ষেত্রে শর্টকাটটা কী হবে, দেখো শর্টকাটটা একটু টাফ হতে পারে অনেকের কাছে, বাট টাফ নয়, একবার বুঝে নাও। এক লাইনে শর্টকাট বেসিক্যালি, দেখো বড় ঘনক যেটা তুমি রং করা আছে, ঠিক আছে, বড় ঘনকের একটি ধার, বড় ঘনকের একটি ধার, ওকে, বড় ঘনকের একটি ধার ইকুয়াল টু, এখানে আমরা ধরবো এক্স, ঠিক আছে, ওকে। এখানে এক্সের ভ্যালু কত, এখানে এক্সের ভ্যালু হচ্ছে তোমাদের 3, এখানে এক্সের ভ্যালু কি, এখানে এক্সের ভ্যালু হচ্ছে তোমাদের 3 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, আর নিচে কি দেওয়া রয়েছে তোমাদের, ছোট ঘনকের একটি ধার, ঠিক আছে, ছোট ঘনকের একটি ধার, একটি ধার। জাস্ট আমার সঙ্গে থেকে যাও 2-3 মিনিট, এই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। সেটাকে আমরা কী নিচ্ছি, এটাকে আমরা নিচ্ছি ওয়াই, আর সেই ওয়াই ইকুয়াল টু এখানে কী রয়েছে, 1 ইঞ্চি রয়েছে, ঠিক আছে। এইবার শর্টকাটটা স্টার্ট হচ্ছে, এই দুটোকে আমি তোমাদের লিখে দিলাম। শর্টকাটটা বলছে এক্স মাইনাস 2y ইন্টু 12, এই হচ্ছে তোমাদের শর্টকাট। শর্টকাটটা কী বলছে, এক্স মাইনাস 2y ইন্টু 12। এটা করলে এই প্রশ্নটার উত্তর সলভ হবে, শর্টকাট। এবার দেখো এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে, এই প্রশ্নটা শর্টকাট কিন্তু এইটা, আর এই কনসেপ্টের উপর আরও অনেক প্রশ্ন হয়, তাদের শর্টকাট কিন্তু এটা নয়, এই হচ্ছে শর্টকাট। তো এখানে তুমি করো 3 ইন্টু 2 ইন্টু 1, এই হচ্ছে তোমাদের গেল, ইন্টু 12। 12 কিন্তু স্ট্যান্ডার্ড ফিগার, 12 কেন, কারণ আমরা জানি ঘনকের টোটাল যে ধার হয়, সেই ধারের যে সংখ্যা, সেটা 12টা ধার হয়, ঠিক আছে। এই জন্য এখানে 12 দিয়ে আমরা গুণ করে দিই। তো 3 মাইনাস 2 ইন্টু 12 মানে 1 ইন্টু 12, তো অ্যান্সার আমাদের কী হবে, 12, ঠিক আছে। এমন কতগুলো ছোটো ঘনক পাওয়া যাবে যাদের দুটো তল রং করা থাকবে, সেটা হচ্ছে 12টা এমন ছোটো ঘনক পাওয়া যাবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। ওকে, আমাদের পরের প্রশ্ন, নিম্নলিখিত ডেটার মধ্যমা এবং বহুলকের পার্থক্য নির্ণয় করো, ঠিক আছে। তো মধ্যমা, দেখো এখানে মধ্যমা মানে মিডিয়ান, ঠিক আছে, মধ্যমা মানে কিন্তু অ্যাভারেজ না। অনেক সময় রেল কী করে, অ্যাভারেজকেও মধ্যমা বলে দেয়, গড় না বলে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা একে ছোটো থেকে বড়তে সাজাই। কতগুলো 2 আছে, একটা 2 আছে, দুটো 2 আছে, ঠিক আছে। তো দুটো 2 পরপর লিখবো আমরা। তারপর কতগুলো 3 আছে, একটা 3, দুটো 3, তিনটে 3, সব কটাকে লিখতে হবে, এমন না যে রিপিট হয়েছে বলে লিখবো না, এমন কিন্তু নয়। তারপর কি আছে, 4 নেই, 5 আছে, কটা 5 আছে, দুটো 5 আছে, ওকে, দুটো 5। তারপর কি আছে আমাদের এখানে, 5, 6 নেই, 7 আছে, দুটো 7 আছে, ওকে, দুটো 7। তারপর কি আছে আমাদের, আর 9 আছে, ওকে। টোটাল কত আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এখানে দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 10টাই আছে, 10টাই আছে। এবার তোমাকে কী বার করতে হবে, এই যে টোটাল 10টা সংখ্যা আছে, এদের মধ্যম মাঝখানের সংখ্যা কোনটা। তার জন্য দেখো, আমরা যদি একটা, দুটো, তিনটে, চারটে, 5টা নিই, এদিকের 5টা, ঠিক আছে, কিন্তু এদিকেও তো 5টা রয়েছে, যে মাঝখান পাবো কী করে। এইরকম যখন সিচুয়েশান তৈরি হয়, তখন কী হয়, মাঝখানে দুটোকে নিতে এবং তাদের গড় করে দিতে হয়। মাঝখানে দুটো কত, 3 আর 5, 3 আর 5-এর যোগফল কত, 8, 8/2, কারণ দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার গড় করছি তো আমরা, তাহলে 3 + 5 কত, 8, আর দুটো সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি 4, ঠিক আছে। তো এই যে সংখ্যাটা সিরিজ অফ নাম্বারস রয়েছে, তাদের মধ্যমা কত বেরোবে, তাদের মধ্যমা আমার বেরোবে হচ্ছে 4, ঠিক আছে। আর বহুলক বলতে কি বোঝায়, বহুলক বলতে বোঝায় সেই সংখ্যাটা যেটা বেশিবার রিপিট হয়েছে, ঠিক আছে। এখানে কোন সংখ্যাটা যেটা বেশিবার রিপিট হয়েছে, দেখো 3 এখানে 3বার রিপিট হয়েছে, 1বার, 2বার, 3বার। তো এই যে সিরিজ আছে, এই সিরিজের বহুলক, ঠিক আছে, এই সিরিজের বহুলক কত, এই সিরিজের বহুলক হচ্ছে আমার 3,
বহুলক বলতে কী বললাম, যে সংখ্যাটা বেশিবার রিপিট হয়েছে সেটাকে আমরা কী বলি, বহুলক বলি। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করতে বলেছে, যে ডিফারেন্স কত হবে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ডিফারেন্স আমাদের হবে 1। ঠিক আছে, এই জন্য এখানে অ্যান্সার আমাদের কী এসছে, 1 আসছে। ক্লিয়ার হচ্ছে? দেখো আমি মোড, মিডিয়ান অ্যান্ড রেঞ্জের ওপর আমার 2 বা 3টে বড় বড় ভিডিও আছে, তোমরা সার্চ করো WB এক্সাম পোর্টাল মোড, মিডিয়ান, রেঞ্জ, দেখতে পাবে ভিডিওগুলো সব বেরিয়ে আসবে, আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করো। ঠিক আছে, ওকে চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। দেখো একটা তোমাদের দেখতে পাচ্ছ পাই চার্ট দেওয়া রয়েছে, তোমাদের বলেছে আনুমানিক কত ডিগ্রি কেন্দ্রীয় কোণ চিলড্রেন ফি নির্দেশ করবে। এই হচ্ছে আমার চিলড্রেন ফি। চিলড্রেন ফি নির্দেশ করছে কত, 12.75%। দেখো এইটা টোটাল একটা বৃত্ত, আমি আগেও বলেছি এই টোটাল বৃত্তটা মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, আর 100% হচ্ছে টোটাল হয়। সবসময় মনে রাখবে যখনই এরকম পার্সেন্টেজ দেওয়া থাকবে আর পাই চার্ট দেওয়া থাকবে আর কোণ বার করতে বলবে, তখনই রিলেশনটা মনে রাখবে 100% ইকুয়াল টু 360 ডিগ্রি, এই রিলেশনটা মনে রাখবে। ঠিক আছে, তো 1% ইকুয়াল টু কী হয়, 360 বাই আমাদের 100 হয়। ঠিক আছে, আর উপরে কত পার্সেন্টের ভ্যালু বার করতে বলেছে, কৌণিক ভ্যালু বার করতে বলেছে 12.75%। তো 12.75%-এর কৌণিক ভ্যালু বার করতে বলেছে, তো কী করবো, ইন্টু আমরা 12.75 এখানে করে দেবো। ঠিক আছে, এখানে আমরা করে দেবো। তো 12.75 যদি তুমি এখানে বসাও তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে তোমাদের, হ্যাঁ, তো এখানে আমরা কী করবো, দেখো এই দশমিকটা যদি উঠে যায় তাহলে নিচে আমাদের 100 আসছে। ঠিক আছে, তো এটা একটা কাটাকুটি করলে তুমি পেয়ে যাচ্ছ, দেখো নিচে 25 দিয়ে কাটছি 4 হচ্ছে, ওপরে 25 দিয়ে কাটলে 25 5 125, আর 25 1 25 51 হচ্ছে, আর এটা কাটলে এই হচ্ছে, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমাদের 9। তার মানে বেসিক্যালি এখানে দাঁড়াচ্ছে 51 ইন্টু 9 বাই তোমাদের 10। এটা তুমি যদি করো তুমি দেখতে পাচ্ছ যে 9 1 9, 5 9 45। ঠিক আছে, 45.9 রয়েছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে বলেছে, আনুমানিক ভ্যালু বার করতে বলেছে, তো 46 তুমি মার্ক করতে পারো। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্ন, এখানে বলা আছে একটা চিত্র দেওয়া আছে, পাই চিত্র, এই যেইটা, তাতে একজন ছাত্রের 1 মাস ধরে মাসিক হাত খরচ দেওয়া আছে। পয়েন্ট টু বি নোটেড, এটা মাসিক। অনেক সময় প্রশ্নে ইনফরমেশানে মাসিক দিয়ে প্রশ্নে বার্ষিক জিজ্ঞেস করা হয়, তখন মনে রাখবে এটা মাসিক দেওয়া হয়েছিল কিন্তু বার্ষিক নয়। ঠিক আছে, তো এত দেওয়া আছে 3500 টোটাল। তোমাদের জিজ্ঞেস করা হয়েছে বিনোদনের জন্য করা খরচের তুলনায় তার খাবারের জন্য করা খরচ কত বেশি, মানে খাবারের খরচ বেশি কার থেকে, বিনোদনের জন্য করা খরচের তুলনায়। তো সেটা কত বেশি জিজ্ঞেস করা, দেখো খাবারের জন্য সে কত খরচ করে 50, বিনোদনের জন্য সে কত খরচ করে 20। দুটোর মধ্যে পার্থক্য কত, আমি দেখতে পাচ্ছি 30%। ঠিক আছে, 30%। ঠিক আছে, ওকে। এবার দেখো এই যে এখানে টোটাল খরচ দেওয়া আছে, এটা মানে হচ্ছে 100%-এর ভ্যালু। আমার কথা বোঝা যাচ্ছে? তো তুমি একটা জিনিস ভালো করে দেখো, 100%, জাস্ট এ মিনিট, ইয়াস, তো 100% ইকুয়াল টু আমার কত রয়েছে, আমার রয়েছে 3500। ঠিক আছে, 100%-এর ভ্যালু কী রয়েছে, 3500। তো 1%-এর যে ভ্যালু দাঁড়াবে সেটা আমার কত দাঁড়াবে, 35 দাঁড়াবে। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করেছে 30%-এর ভ্যালু কত, মানে এই পার্সেন্টেজের ভ্যালুটা কত তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো 30%-এর ভ্যালু কত হবে, 35, অর্থাৎ 35 ইন্টু 30 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। যদি এটাকে গুণ করো, তুমি অ্যান্সার পাবে 1050, দ্যাট ইজ দ্য ফার্স্ট অপশান। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা পরের প্রশ্ন বলেছে যে সোহম নিজের খরচ 25% কমিয়েছে। ঠিক আছে, 25% মানে কি 1/4। ঠিক আছে, 25/100 মানে 1/4। তারপর বলছে সে নিজের খরচ আরও 10% কমিয়েছে। 10% বলতে কি 1/10। ঠিক আছে, তো দেখো প্রথমে 4 ছিল, তার থেকে দেখো 4 থেকে 1 কমে গেছে, 25% কমানো মানে 4-এ 1 কমেছে, 4-এ যদি 1 কমে থাকলো কত, 3। তারপর কি করেছে, সে 10-এ 1 কমিয়েছে, দেখো 10 ছিল সে 1 কমিয়ে দিয়েছে, থাকলো কত, 9। ঠিক আছে, তা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রয়েছে কত, 40, আর এখানে আমাদের রয়েছে কত, 3 নং 27। ঠিক আছে, তোমাদের বলেছে সামগ্রিকভাবে তার খরচ কত হ্রাস পেয়েছে। দেখো 40 ছিল 27 হয়ে গেছে, কত কমেছে, আমরা দেখতে পাচ্ছি 13 কমেছে। ঠিক আছে, তো 13 যদি কমে 40-এ তাহলে 100-এ কত কমবে, কারণ পার্সেন্টেজে জিজ্ঞেস করেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই শূন্য উড়ে যাচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, এটাকে কাটলে হচ্ছে 5, 13 ইন্টু 5 মানে 65। ঠিক আছে, 65/2, তার মানে তোমাদের এখানে দাঁড়াচ্ছে কত, 32.5। ঠিক আছে, যেটা অ্যান্সার এখানে আছে দেখো 32.5, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রিয়েলি সরি, ইয়েস, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন।
আচ্ছা, পরের প্রশ্ন দেখো। আচ্ছা, এই প্রশ্নটার ক্ষেত্রে বারবার বলবো এটা একটু বড় প্রশ্নই হবে, ঠিক আছে? যদি না তুমি ডিজিট সাম মেথড ইউজ করো, অনলি ডিজিট সাম মেথডই তোমাকে কী করবে, এই প্রশ্নটাকে ছোটো করে দেবে। আর এই প্রশ্নটা রিয়েলি দেওয়াও হয়েছে, তুমি ডিজিট সাম মেথডটা জানো কি না সেটা চেক করার জন্যে, ঠিক আছে? দেখো, একজন টেলিভিশন উৎপাদনকারী এই দামে একটা টিভি সেট বিক্রি করলে তার 10% লাভ থাকে। যদি সে উৎপাদন খরচ 15% বৃদ্ধি করে, মানে এইটা কিন্তু উৎপাদন খরচ নয়, এটা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে? যে দামে সে বিক্রি করছে, এই দামে সে বিক্রি করছে, তো এটা তার বিক্রয় মূল্য। আর যে দামে সে টিভি সেটটা তৈরি করেছে সেটা হচ্ছে স্যার ক্রয় মূল্য, ঠিক আছে? অর্থাৎ উৎপাদন খরচ বলতে পারো। সে উৎপাদন খরচকে 15% বৃদ্ধি করছে এবং তার টিভি সেটের নতুন বিক্রয় মূল্য তাদের কত রাখা উচিত যাতে স্যার নতুন লাভ হয় 15%, ঠিক আছে? দেখো, আমি কি করব, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে 24,750 টাকা, এইটা তার বিক্রয় মূল্য ছিল। বিক্রয় মূল্য থেকে আমি কি করব, তার অ্যাকচুয়াল যে উৎপাদন মূল্য ছিল সেটাতে নিয়ে যাবো। তার জন্য আমি কি করব, 100/110 করে দেবো, কারণ কি বলেছে 10% লাভ আছে তাই। এরপর আমাকে বলেছে আবার উৎপাদন খরচ বাড়াতে, তো 115/100 হয়ে যাবে। আর তারপর বলেছে তার উপর সেটাতে লাভ রাখতে, সেই সেম, তো 115/100 হয়ে যাবে, ঠিক আছে? একটু ছোটোখাটো করে দিতে পারো, তারপর তুমি ডিজিসাম ইউজ করতে পারো, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ যে এটা আর এটা আমার কেটে যাচ্ছে, সিমিলারলি এটা আর এটা আমার কেটে যাচ্ছে, আর দেখতে পাচ্ছি 11 দিয়ে এটাকে কাটাও যাচ্ছে, 225 হচ্ছে এখানে, ঠিক আছে? আর কিছু করার দরকার নেই। এবার প্লেন তুমি ডিজিট সাম মেথড ইউজ করো। ডিজিট সাম মানে কি, ডিজিটগুলোর যোগফল, সাম অফ দ্য ডিজিট। এখানে তুমি দেখতে পাচ্ছ 2 + 2 + 5 কত হচ্ছে তোমার 9 হচ্ছে, ঠিক আছে? আর এটাও হয়তো জানো যে 9 যদি কখনো আসে ডিজিট সামে, ঠিক আছে, সেখানে যদি গুণ থাকে, এই 9-এর সঙ্গে টোটাল তুমি যাই করো না কেন তোমার ডিজিট সাম এখানে 9ই আসবে। তো এই টোটাল যে বাদবাকি ক্যালকুলেশনটা ছিল তার যে ডিজিট সাম আসবে সেটা তোমাদের 9ই আসবে। যদি চেক করতে চাও চেক করে দেখে নিতে পারো। এখানে তোমাদের কত আসছে, 5-এর আগে 6-এর আগে 7 আসছে। এখানে তোমাদের কত আসছে, 5-এর আগে 6-এর আগে 7 আসছে, ঠিক আছে? এবার গুণ বলেছে মানে গুণই করব, ঠিক আছে? মানে ডিজিট সামে কী করতে হয়, ডিজিটগুলোর যোগফল, কিন্তু আলাদা আলাদা যে চিহ্নটা এখানে থাকবে তাদের মধ্যে যা থাকবে সেটাই করতে হয়। এখানে যেমন গুণ বলেছে, এইগুলোর ডিজিট সাম কত হচ্ছে 7, এইগুলোর ডিজিট সাম কত হচ্ছে আমার 7, কিন্তু মাঝখানে যা আছে সেগুলোই হবে, অর্থাৎ গুণ আছে গুণই থাকবে। তো 7 7 49, 49 মানে 49 মানে কি 9 + 4, 9 + 4 মানে যে 13, 13 মানে ওখানে 4, ঠিক আছে? আর এই 4-এর সঙ্গে যদি 9কে গুণ করে, এই যে 9 আর এই যে 4 যদি গুণ করে, তুমি দেখতে পাচ্ছ 36 আসছে। আর নিচে আমাদের 1 আছে, কারণ 1 + 0 + 0 মানে এখানে ডিজিট সাম কত দেবে, আমাকে 1 দেবে। তো উপরে আমাদের কত আসছে 36, নিচে আমাদের কত আসছে 1, দেখো ডিজিট সাম আমাদের 9 চলে আসছে এখানে, কারণ 36কে যোগ করলে কত হচ্ছে 9 হচ্ছে, 3 + 6 9 হচ্ছে, 9/1 মানে 9। অর্থাৎ এত কিছু করার দরকার নেই, তুমি যদি একবার 9 পেয়ে যাও, সেখানে ইনটু ইনভলভ থাকে, তাহলে মনে রাখতে হবে তার সঙ্গে যাই করো না করো ডিজিট সাম তোমাদের 9ই দেবে। ক্লিয়ার হলো? তো এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো বেসিক্যালি আমি তো পরীক্ষার সময় করবো না, যদি কারোর ইচ্ছা থাকে সে করতে পারো, ঠিক আছে? এগুলো করার কোনো মানে হয় না, একদম জাস্ট মানে ডিজিট সামও তুমি সেই পরিমাণ টাইম যদি নষ্ট করো যেটা তুমি নর্মাল ক্যালকুলেশনে করবে, তাহলে আর ডিজিট সাম করার কী মানে থাকলো, ঠিক আছে? ওই জন্য যে কোনো প্রসেসকে তোমাকে ভালো করে জানতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে একবার 9 এসছে মানে, আর ইনটু ইনভলভ আছে মানে এটা আমাকে 9ই দেবে টোটাল ডিজিট সাম, ঠিক আছে? এবার দেখে নাও অপশানে কোন কোন অপশানে আমার ডিজিট সাম আমার 9 আছে, ঠিক আছে? তুমি এখানে যদি করে স্পিডে ক্যালকুলেশন করতে হবে, 2 আর 8-এ কত 10, 10-এর সাথে কত 17, 17 আর 5-এ কত আমার 22, 22 আর 6 কত 28, 28 আর 2 কত 30, 30 আর 5-এ কত 35, 35 মানে 3 + 5 মানে 7 আমার ডিজিট সাম আছে, এটা হবে না, কারণ 9 হতে হবে, ঠিক আছে? এখানে দেখো 9 আর 2 কত 11, 11-এর সাথে কত 18, 18 আর 5-এ কত আমাদের 23, 23 2 31, 31 আর 5-এ কত আমাদের 36, 36 মানে 3 + 6 মানে 9, এটা আমাদের হতে পারে, কিন্তু বাকিগুলো একবার চেক করতে হবে। হয়ে গেলেই যে এটা হবে এটাই অ্যান্সার, কিন্তু এটাই নাও হতে পারে, কারণ পরীক্ষার সময় তো উত্তর দাগানো থাকবে না। পরেরটা চেক করো, 2 + 7 হচ্ছে তোমাদের 9, 9 আর 7 হচ্ছে তোমাদের 16, 16 আর 5 হচ্ছে 21, 21 আর 6 হচ্ছে তোমাদের 27, ঠিক আছে? 21 আর 6 এর 27, 27 + 2 হচ্ছে 29, 29 + 5 মানে 34, তাই তো? 34 মানে হচ্ছে 7, তো এটা আমাদের হবে না। নেক্সট দেখো 2 + 6 হচ্ছে আমাদের 8, 8 আর 7 15, 15 আর 5 20, আচ্ছা 26, 26 আর 2 29, 26 আর 2 28, সরি 28 আর 5, 28 আর 5 হচ্ছে আমাদের 33, মানে এখানে কত হচ্ছে আমাদের 6, 3 + 6, ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটাতে এখানে অপশান আসবে, দিস ইজ দ্য কারেক্ট অপশান হিয়ার। দেখো এই প্রসেসে কত দ্রুত আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, পরের প্রশ্ন বলেছে সেক থিটা এবং কোসেক থিটা এইটা ইকুয়াল যদি 0 হয়, যদি আমরা এখানে দেখো থিটার ভ্যালু আমরা এখানে কত ধরতে পারি, দেখো থিটার ভ্যালু আমরা যদি 45 ধরে নিই, কেন ধরলাম, কারণ আমরা জানি যে সেক 45 আর কোসেক 45-এর ভ্যালু হচ্ছে সেম। ভ্যালু সেমই কেন দরকার, কারণ আমরা জানি এটার ভ্যালু আর এটার ভ্যালু সেম হলে এই দুটো কেটে বেরিয়ে যাবে, সো 0 হয়ে যাবে। সো আমরা যদি সেক 45 নেই, ঠিক আছে, সেক 45 ডিগ্রি নিলাম,
আর এদিকে আমরা কি করলাম, কোসেক 45 ডিগ্রি নিলাম, ঠিক আছে। তো এই দুটোর ভ্যালু আমাদের সেম হবে ডেফিনেটলি, আমরা সবাই জানি কত হয়, √2 হয়, এটার ভ্যালু √2 হয়, এটার ভ্যালু √2 হয়, এটা ইকুয়াল টু 0। তো আমরা দেখতে পাচ্ছি ইয়েস এই দুটো কেটে গেলে এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তো থিটার ভ্যালু যে 45 আমি নিলাম এটা এখানে স্যাটিসফাই করাতে হবে, ঠিক আছে। তার মানে এই জায়গায় আমার থিটা এবং এই থিটা আমাদের কী হয়ে যাবে, 45 ডিগ্রি আমরা নেব। চলো করে ফেলা যাক, ভেরি ইজি প্রশ্ন, ঠিক আছে। তবে হ্যাঁ, প্র্যাকটিস থাকলে তবে ইজি লাগবে, কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি যদি ত্রিকোণমিতিতে আমার ভিডিও দেখে ভাবো হ্যাঁ স্যার ইজি, তা নয় কিন্তু। এটা আছে আর মাইনাস আছে কত, 3 cos 2 থিটা আছে, ঠিক আছে। থিটার ভ্যালু আমি যদি এখানে 45 ডিগ্রি বসাই তাহলে সাইন 2 থিটার ভ্যালু কী হয়ে যাবে, সাইন 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ থিটার ভ্যালু আমি 45 বসাচ্ছি, 2 × 45 90 হয়ে যাবে। এটা আমার কী হয়ে যাবে, cos 90 ডিগ্রি আমার হয়ে যাবে, কারণ থিটার ভ্যালু আমি কী বসাচ্ছি এখানে, থিটার ভ্যালু আমি বসাচ্ছি 45 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এখান থেকে আমি দেখছি 2 × cos সাইন 90-র ভ্যালু কত হয়, 1 হয়, ওকে। আর cos 90-র ভ্যালু কত হয়, 0 হয়, ওকে। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এই পুরো টার্মটা আমার 0 হয়ে যাচ্ছে, মানে এখানে ভ্যালু আমার কত আসছে, 2। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এখানে দেখতে পাচ্ছ মার্ক করাও আছে 2। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, এই প্রশ্ন একটু অন্য ধরনের প্রশ্ন, এটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমার প্রশ্ন, ওকে। এর ন্যূনতম মান জিজ্ঞাসা করা হয়েছে, অর্থাৎ মিনিমাম মান জিজ্ঞাসা করা হয়েছে। ক্লিয়ার হলো? তো এখানে আমরা কি করব, দেখো আমরা এখানে যেটা করতে পারি, আমি এই ভ্যালুটা একটু লিখে নিই তোমাদের বোঝাতে সুবিধা হবে। তো সাইন 11 সাইন স্কোয়ার থিটা প্লাস 12 cos স্কোয়ার থিটা। আমাদের দেখতে হয় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে একটা ভ্যালু নিয়ে নর্মালি দেখতে হয়, ঠিক আছে। থিটার মান আমরা কি রেঞ্জের মধ্যে নেই, 0 থেকে 90-র মধ্যে নেই। এর ওপরে গেলে যে হবে না তা নয়, হবে, কিন্তু আমরা নর্মালি এই রেঞ্জের মধ্যে নিয়ে দেখি হচ্ছে কি না। আমার কথা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? ক্লিয়ার হলো? তো আমরা যদি এখানে প্রাথমিক অবস্থায় 0 নিচ্ছি, চলো একটু 0 নিয়ে দেখা যাক। তো আমরা যদি এখানে 0 নিয়ে দেখি, তো এখানে এটা কত হয়ে যাচ্ছে, 11 × সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। আমরা জানি যে সাইন থিটার ভ্যালু যদি আমরা 0 নেই, ভালো করে বুঝবে, সাইন থিটার ভ্যালু যদি আমরা 0 নেই, আমি লিখেই করছি, তোমাদের অনেক অসুবিধা হতে পারে, এখানে আমি 0 ডিগ্রি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমি cos থিটা মানে যা নেবো সেম নিতে হবে, আমাকে cos স্কোয়ার 0 ডিগ্রি আমাকে নিতে হবে, ঠিক আছে। তো আমরা জানি যে সাইন 0-র ভ্যালুতে 0 হয়, আর 0 স্কোয়ার করলে আমি 0ই পাবো, ঠিক আছে। সাইন 0 ডিগ্রির ভ্যালু 0ই হয়, এটা আমাদের 0 হয়ে যাবে, প্লাস 12। আচ্ছা, cos 0-র ভ্যালু কত হয় আমরা জানি 1 হয়, তো 1 স্কোয়ার মানে এখানে কী হবে, 1 হবে। ক্লিয়ার হলো? তো দেখো এই পুরো টার্মটা 0 করে দিচ্ছে, কারণ 11 × সামথিং, সরি 0 × সামথিং আমাদের 0ই করে দেয়, ঠিক আছে। এই পুরো টার্মটা আমাদের 0 হয়ে যাবে। তো এখানে আমাদের ভ্যালু যেটা আসবে সেটা আমাদের ভ্যালু কত আসবে, আমি যদি প্রত্যেকটা একটু ইকুয়াল টু দিয়ে লিখি, ভ্যালু আমাদের কত আসবে, 12 আসবে ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এই ভ্যালুটা কি আমাদের কারেক্ট হলো, ভ্যালুটা 12 এলো। 12 নাও কারেক্ট হতে পারে, বা এটা হতে ন্যূনতম মান নাও হতে পারে। তো তখন আমরা কী করবো, 90 নিয়ে দেখবো। দেখো 0 আছে এখানে, মাঝখানে 30 আছে, 45 আছে, 60 আছে, 90 আছে। তো আমি যেমন 0 নিয়ে দেখলাম, আমি 90 নিয়ে দেখবো। এর কারণ কি জানো তো, কারণ সাইন 0-র ভ্যালু যা, ঠিক আছে, cos 90-র ভ্যালু কিন্তু তাই হয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের হয়তো জানা আছে, রিভার্স হয়, ঠিক আছে। সাইন 0-র ভ্যালু যা, cos 90-র ভ্যালু তাই হয়। এভাবে রিভার্সে ঘুরে যায়। যখন তুমি যদি তোমার লিস্টটা দেখো ভ্যালুর, তোমরা দেখবে যে এই ভ্যালু ওদিকে যাচ্ছে, ওর ভ্যালু এদিকে যায়। এটা সাইন এবং কজের যে ভ্যালু আছে তার উপর বেস করে তোমাদের আমি এই কথাটা বলছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি পাই, তাহলে আমরা কী পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস 12 cos স্কোয়ার থিটা। এবার আমি কি করছি, আমি থিটার ভ্যালু এখানে 90 নিয়ে দেখছি। দেখো এই ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক তোমার যদি প্র্যাকটিস না থাকে তুমি সত্যি করতে পারবে না, ঠিক আছে। আমি এই লালের যে পার্টটা করছি সেখানে আমি কী করছি, থিটার ভ্যালু 90 নিয়ে দেখছি। তো আমি এখানে লিখছি 11 সাইন স্কোয়ার 90, ঠিক আছে, প্লাস 12 cos স্কোয়ার 90। একমাত্র প্র্যাকটিস থাকলে তবেই তুমি বুঝতে পারবে যে এটা হবে না ওটা হবে, দ্রুত বোঝা, ঠিক আছে। আচ্ছা, সাইন 90-র মান কত আমরা জানি 1 হয়, আর 1 স্কোয়ার করলে তো 1ই হবে, ঠিক আছে। 12 ইন্টু cos 90-র ভ্যালু কত হয়, 0 হয়, 0 স্কোয়ার করলে 0 হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভ্যালু আসছে 11। তো তুমি বলো এখানে তোমাকে ন্যূনতম মান বার করতে বলেছিল না, তো এই মানটা ন্যূনতম নাকি এই মানটা ন্যূনতম, এই মানটা ন্যূনতম, ওকে। তার মানে এইটাই আমাদের অ্যান্সার হবে, এটা আমাদের কী হবে, অ্যান্সার হবে। অনেক সময় এই ধরনের প্রশ্ন এটা জিজ্ঞেস করে যে এতর মান যদি, ন্যূনতম মান যদি 11 হয় তাহলে থিটার ভ্যালু কত, এরকমও জিজ্ঞেস করে। এখানে যদি সেই প্রশ্নটা কত, থিটার ভ্যালু হতো আমাদের 90, আর ন্যূনতম মান আমাদের কী হবে, 11 হবে। এই কারণে কিন্তু অ্যান্সার এখানে 11 হবে, 12 কিন্তু হবে না। ক্লিয়ার হলো আশা করি, ওকে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। এবার তোমরা একটা কাজ করতে পারো,
আমি তোমাদের এক্সপেরিমেন্টের জন্য বলছি, তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যে কোনো, সবার কাছে তো বই আছে ম্যাথের, ত্রিকোণমিতির চ্যাপ্টার খোলো, আর কি করো, থিটার ভ্যালু প্রথমে 30 ইউজ করো, তারপর তুমি থিটার ভ্যালু 45 ইউজ করো, তারপর তুমি থিটার ভ্যালু 60 ইউজ করো, এরকম করে করে দেখো যে এই 0 থেকে 90 রেঞ্জের মধ্যে আমি যে দুটো করে অ্যান্সার বার করেছি, আমি তো প্রথমে এটা করলাম, দেখলাম 12 আসছে, আবার আমি তারপরে এটা করলাম, দেখলাম 11 আসছে, তো আমি এটাকে আমি মার্ক করলাম। তোমরা এই তিনটেকে ইউজ করে যাবো, মানে দেখো আর কি। যেমন আমি এখানে থিটার ভ্যালু 0 ধরেছি, এই জায়গায় আমি থিটার ভ্যালু কত ধরেছি, এই যে সবুজে, আমি যদি সবুজ দিয়েই লিখে দিই, এই সবুজে আমি থিটার ভ্যালু কী ধরেছি, সবুজে আমি থিটার ভ্যালু 0 ধরেছিলাম এইখানে, ঠিক আছে। তো তোমরা এরকম থিটার ভ্যালু 30, 45, 60 এরকম ইউজ করে দেখো নিজেরা খাতায়, যে আমি যে দুটো করেছি এই 11 কি অ্যান্সার আদৌ আসছে নাকি এখানে ভ্যালু আরও কম আসা যেতে পারে। নিজেরা করে দেখো, দেখবে অ্যান্সার এখানে 11ই আসবে, কারণ থিটার মান 90 ধরলেই এই ইকুয়েশনটার ভ্যালু সব থেকে কম আসছে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে। নিজেরা করে দেখো, কারণ ত্রিকোণমিতি তুমি যদি খাতা পেন না ইউজ করো, তুমি জীবনেও ত্রিকোণমিতি শিখতে পারবে না, কারণ ত্রিকোণমিতি হচ্ছে অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ে, ঠিক আছে। মুখে মুখে বলে বলে সোলো সিনেমা দেখার মতো করলে হ্যাঁ ত্রিকোণমিতি শেখা যায় না। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা তোমাদের চার্ট দেওয়া রয়েছে, চার্টের উপর বেস করে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, ঠিক আছে। 2003, 2004, 2005, 2006 সালে ফিজিক্স এবং কেমিস্ট্রি বই বিক্রিকে উপস্থাপনা করছে এই টেবিলটা, ঠিক আছে। তো তোমাদের বলেছে যে 2003-এ ফিজিক্সের কপি বিক্রি হয়েছে 300টা, কেমিস্ট্রি কপি বিক্রি হয়েছে 450টা। সেমভাবে এরকম সাল দেওয়া রয়েছে এবং তাদের কতগুলো কপি করে বিক্রি হয়েছে সেটা বলা হয়েছে। তোমাকে বলছে কোন বছরে দুটো বই যা বিক্রি হয়েছে তাদের পার্থক্য ন্যূনতম ছিল, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ এখানে পার্থক্য কত, 300 আর 450, 150 পার্থক্য আছে। এখানে পার্থক্য কত, 425 আর 400, 550। এখানে তোমাদের পার্থক্য হচ্ছে 125-এর পার্থক্য রয়েছে। এখানে দেখো 475 আর 590, ন্যূনতম বলেছে কিন্তু, পয়েন্ট টু বি নোটেড, ন্যূনতম 475 আর 590। এখানে তোমাদের কত, 115 পার্থক্য রয়েছে। এখানে দেখো 515 আর 700, এখানে তো অনেক বেশি পার্থক্য রয়েছে। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ দেখো এই জায়গায় আমাদের রয়েছে 150, 125, এখানে পার্থক্য রয়েছে 115। তো 2005-ই আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, কারণ এখানে পার্থক্য অনেক বেশি, ঠিক আছে। তো অ্যান্সার দেখে নাও, ইয়েস 2005 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হলো? আবারও বলছি, দুটো বই আছে, একটা ফিজিক্স ধরো 2003-এ বলেছে, 2003-এ ফিজিক্স বিক্রি হয়েছে 300টা, কেমিস্ট্রি বিক্রি হয়েছে 450 কপি। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত হচ্ছে, 150। তোমাদের বলেছে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কম কোন সালে ছিল, 2005-এ হবে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখো, পরের প্রশ্ন তোমাদের বলছে যে একটি লম্ব বৃত্তাকার চোঙে বক্রতল এবং সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে এত, তো চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট এবং ভালো প্রশ্ন। একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে, এই হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার চোঙ, আমরা জানি, ঠিক আছে। তাহলে এর তোমাকে বলেছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল বলতে কোনটা, এই ওপরে একটা বৃত্ত আছে আর এই নিচে একটা বৃত্ত আছে, এই বৃত্তটা বাদ দিয়ে বাকি যে পার্টটা থাকে, এই যে এই পার্টটার ক্ষেত্রফল তোমাদের কত। তোমরা জানো যে বক্রতলের ক্ষেত্রফল যেটা হয় সেটা হয় 2πr/h হয়, ঠিক আছে, 2πr/h হয়। চোঙের একটা, যে কোনো একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল এই হয়, এগুলো মুখস্থ রাখার দরকার। আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি, বক্রতলের ক্ষেত্রফল তো আছেই, তার সঙ্গে ওপরের যে বৃত্তটা আর নিচের যে বৃত্তটা, দুটো বৃত্তের ক্ষেত্রফল অ্যাড হয়। এক একটা বৃত্তের ক্ষেত্রফল কত করে হয়, πr²। দুটো বৃত্তের ক্ষেত্রফল কী হবে, 2πr², ঠিক আছে। তো 2πr²। ক্লিয়ার হলো কি হলো না বলো? ওকে, এবার দেখো এইটার ভ্যালু আমাদের কত বলেছে, এখানে বলেছে 5, ওকে। আর এইটার ভ্যালু, আমি যদি চোঙটাকে একটু মুছেই দিই, কারণ চোঙ তো তোমরা সবাই জানো, ঠিক আছে, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য রেখেছিলাম। আর এইটার ভ্যালু আমাদের কত বলেছে, 9। সব আঁকা টাকার দরকার হয় না, এমনি হয়ে যায়। এবার তুমি বলো যে এই দুটোর মধ্যে যদি বিয়োগ দেই আমি, এই 5 আর 9-এর মধ্যে, তাহলে আমি কী পাবো, আমি 4 পাবো। আর আমি যদি ওপরটা নিচেরটার মধ্যে বিয়োগ দিই, আমি দেখছি এটা কেটে বেরিয়ে যাবে, তাহলে এইটুকু আমাদের বেঁচে থাকবে। তো 2πr² ভ্যালু আমাদের দাঁড়াবে 4। ক্লিয়ার হচ্ছে? এখান থেকে এই যে 2πr² ভ্যালু আমাদের কী দাঁড়াবে, 4। তোমাদের কী জিজ্ঞেস করেছে, তোমাদের জিজ্ঞেস করছে উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে পার্থক্য, অনুপাত। আচ্ছা, এখানে আমরা আর পেয়ে যাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি একটা এইচ আছে। তো এই দুটোর মধ্যে যে 2πr/h আর 2πr² মধ্যে আমি যদি অনুপাত করি, আমি কী পাচ্ছি দেখো, 2πr/h এদিকে আছে, অনুপাত মানে কিন্তু ভাগ, ঠিক আছে, আর 2πr² এখানে আছে। তো আমি ওপরে লিখছি 5 আর নিচে লিখছি আমি 4। আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এই দুই কেটে বেরিয়ে যাচ্ছে, এই পাই কেটে বেরিয়ে যাচ্ছে, এই আর কেটে বেরিয়ে করে দিয়ে এখানে আর করে দিচ্ছে। তখন এটা ইকুয়ালটা আমার কী হয়ে যাচ্ছে, উপরে থাকছে এইচ, নিচে থাকছে আর। তো সেটাই তো চেয়েছে, হাইট হচ্ছে এইচ আর ব্যাসার্ধ আর।
তো এই দুটোর মধ্যে কী জিজ্ঞেস করেছে? অনুপাত জিজ্ঞেস করা হয়েছে। তো দুটোর মধ্যে অনুপাত কত বেরিয়েছে? 5/4। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এবার অলওয়েজ মাথা রাখবে এই ধরনের প্রশ্নে এইটাকে নিতে হয় আর এদের বিয়োগফলটাকে নিতে হয়, এটাই তোমাদের অ্যান্সার হয়। কী করে আসলো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? এটাকে আরও শর্টে কিন্তু করে ফেলা যায়। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, এক্স এবং ওয়াই একটি কাজ যথাক্রমে 15 এবং 20 দিনে করতে পারে। তো এক্স করতে পারে 15 দিনে, ঠিক আছে, আর ওয়াই করতে পারে কত দিনে? 20 দিনে। এবার কি বলেছে দেখো, বলেছে জেডের কাজ করার ক্ষমতা হচ্ছে এক্সের 5-এর 2 গুণ। দেখো কাজ করার ক্ষমতা যত বেশি, দিন সংখ্যা তত কম। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কাজ করার ক্ষমতা যত বেশি, দিন সংখ্যা কী হবে? তত ভাগ কমে যাবে। ঠিক আছে, তো দেখো এক্সের দিন কত লাগে? 15 লাগে। জেডের দিন তাহলে কত লাগবে? এর 2-এর 5 গুণ লাগবে। মানে এখানে কাজ করার ক্ষমতা যত গুণ বলবে তাকে উল্টো করে দিয়ে দিনের সঙ্গে গুণ করে দেবে। তুমি কি পেয়ে যাবে? জেডের দিন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে জেডের দিন এখানে কী হবে? 6 ডেজ। 5 3 15, 3 2 6। তো জেড যদি আমি লিখি, জেড কতদিনে করছে? তাহলে 6 ডেজে করছে। এগুলো সব ডেজ। ঠিক আছে, এবার তোমাকে প্রশ্ন কি বলেছে দেখো, প্রশ্ন বলেছে তোমাদের এক্স ওয়াই জেড একসাথে করলে তারা কাজটা কতদিনে শেষ করবে। এবার তুমি অংশ মেথডে করতে পারো, তুমি এলসিএম মেথডে করো। তুমি এখানে অংশ মেথডে করে দিতে পারো, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। 1-এর 15, ঠিক আছে, 1-এর 20 আর 1-এর 6 উল্টে দিয়ে যোগ করে দিতে হয়। কত হয় তোমাদের? এখানে আমরা দেখতে পাচ্ছি 60, এটা তোমাদের হচ্ছে 4, এটা তোমাদের হচ্ছে 3, এটা তোমাদের হচ্ছে 10। ঠিক আছে, 17/60, এটাকে আবার উল্টে দেবে 60/17, সেটাকে করলে আমাদের কত দাঁড়ায়? 3 × 9 = 17 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার হিয়ার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, অ্যান্সার বেরিয়ে গেল। চলো নেক্সট পরের প্রশ্ন। ওকে, পরের প্রশ্ন দেখো, এই প্রশ্ন করার দুটো পদ্ধতি আছে। এক তো তুমি এক্স ধরে করতে পারো, আর দুই তুমি রেশিও মেথডে করতে পারো। তো আমি তোমাদের প্রথমে রেশিও মেথড দেখাচ্ছি, তারপর যদি কেউ না বুঝতে পারো আমি তোমাদের অংশ মেথডে দেখিয়ে দেবো, মানে এক্স ধরে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো বলেছে দুটো সংখ্যা, একটার কত বলেছে? অনুপাত দুটোর মধ্যে 9:11 বলেছে। ঠিক আছে, বলছি উভয় সংখ্যার সঙ্গে যখন তুমি 6 যোগ করছো, তুমি অনুপাত কত পাচ্ছ? 6:7 পাচ্ছ। দেখো যোগ করা হলে তো বেড়ে যাওয়ার কথা, কিন্তু দেখো কমে গেছে। 9টা 6 হয়ে গেছে, 11টা 7 হয়ে গেছে। এটা তো সম্ভব নয়, ডেফিনেটলি কোনো গন্ডগোল আছে। গন্ডগোলটাকে ঠিক করার জন্য কী করবো? এই দুটোর মধ্যে আমরা বিয়োগ করবো। কত পাবো আমরা? 1। এই দুটোর মধ্যে আমরা বিয়োগ করলে কত পাবো? আমরা 2 পাবো, মানে ডিফারেন্স নেবো। এবার ওপরের ডিফারেন্স দিয়ে নিচেরটাকে গুণ করবো × 2, আর নিচের ডিফারেন্স দিয়ে ওপরটাকে গুণ করবো × 1। তাহলে এটা আমার কত হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার 9:11, যা আছে তাই থাকবে। এটা দেখো বেড়ে যাবে, 6 × 2 = 12, আমি এখানে দেখতে পাচ্ছি 7 × 2 = 14। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ আগে ছিল 9 রেশিও, এখন হয়ে গেছে 12 রেশিও। আগে ছিল 11 রেশিও, এখন হয়ে গেছে 14 রেশিও। ডিফারেন্স কত? এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 ডিফারেন্স আসছে। অর্থাৎ 9-এর সঙ্গে 3 যোগ করলে 12 হচ্ছে, আর 11-এর সঙ্গে 3 যোগ করলে দেখো এখানেও সেম 3 যোগ করলে 14 হচ্ছে। কিন্তু আমাদের তো 3 বলেনি, আমাদের বলেছে 6। মানে 3 ইউনিটের ভ্যালু বেসিক্যালি 6। 3 তো অ্যাকচুয়াল ভ্যালু নয়। 3 অ্যাকচুয়াল, 3 হচ্ছে ছদ্মবেশে আছে, 3-এর অ্যাকচুয়াল রূপ হচ্ছে 6। ক্লিয়ার হয়েছে? তো 3-এর অ্যাকচুয়াল রূপ যদি 6 হয়, তোমাকে জিজ্ঞেস করেছে বৃহত্তর সংখ্যাটি কত। বৃহত্তর সংখ্যাটা অ্যাকচুয়ালি কত ছিল? 11 ছিল। তো 1 ইউনিটের ভ্যালু কত হবে? 2 হবে। 11 ইউনিটের ভ্যালু কত হবে? আমার এখানে 22 হবে। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 22 বেরিয়ে গেল। এবার যদি কেউ এই পদ্ধতিটা না বুঝতে পারো, অনেকের কাছে নতুন লাগতে পারে, চলো তাদের জন্য আমি একটু রেশিও মেথডে মানে এক্স ধরে করে দিই। ঠিক আছে, এক্স এখন আর চলে না, এক্স মেথড পুরনো মেথড হয়ে গেছে। তো কী করবো? আমরা ধরে নেবো এটা 9x, এটা 11x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 9x, আর নিচেরটা হচ্ছে আমাদের 11x। ঠিক আছে, এর সঙ্গে তুমি যখন 6 যোগ করছো, তখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 6/7 দাঁড়াচ্ছে। কী হয় এক্ষেত্রে? তোমাকে একটু, তোমরা ভাবো স্যার এই তো এত বড় হয়ে গেল, এটা তো এইটুখানিতে হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি না, এখানে তোমাকে গুণ ভাগ যোগ বিয়োগ করতে হবে, যেটাতে রিস্ক থাকে। ঠিক আছে, পরীক্ষার সময় গুণ ভাগ যোগ বিয়োগেই রিস্কটা থাকে অ্যাকচুয়ালি। ওকে, তো এখানে আমরা কী পাচ্ছি দেখো? 7 নং 63x পাচ্ছি, আর এখানে আমরা পাচ্ছি 6 7 42, ওদিকে আমরা পাচ্ছি 66x প্লাস এখানে আমরা পাচ্ছি 6 6 36। তো আমরা দেখতে পাচ্ছি এদিকে গেলে আমাদের এটা 3x হয়ে যাচ্ছে, এদিকে 42 - 36 মানে আসছে আমার 6। তো এক্সের ভ্যালু আমি এখানে কত পাচ্ছি? আমি এখানে 2 পাচ্ছি। তোমাকে কি জিজ্ঞেস করেছে? তোমাকে জিজ্ঞেস করেছে বড় বৃহত্তর সংখ্যাটা কত। কত ধরেছে আমরা? 11x। তাহলে 11 × 2, কারণ 11-এর ভ্যালু 11, কিন্তু এক্সের ভ্যালু তো 2। 11 × 2 মানে কত হবে? এটা আমাদের কত হয়ে যাবে? 22 দেবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। তো যে কোনো একটা প্রসেসে তুমি করতে পারো। চলো নেক্সট আমরা পরের যে প্রশ্ন আছে সেখানে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, 11 = এত, তো তবে বলেছে 2x² ভ্যালু কত হবে। দেখো 11 = এত, তো আমি যদি 11কে এটার সঙ্গে গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে 11 মাইনাস এটা হয়ে যাচ্ছে 11x।
ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে কত 11x, ঠিক আছে। এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি 11 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 11x গুণ যোগ করলে আমাদের কী হয়ে যাচ্ছে 22x হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি হাফ, ওকে। তো ওখানে বলেছে 2x তার হোল স্কোয়ার, তো আমরা 2 ইন্টু হাফ তার হোল স্কোয়ার লিখছি। কত হয় আমাদের এখানে হচ্ছে 1, ঠিক আছে। হোল স্কোয়ার করলে 1 হয়, তো 1 স্কোয়ার করলে আমরা এখানে কী পেয়ে যাবো 1ই পেয়ে যাবো। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ইজি প্রশ্ন ছিল। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এখানে তোমাদের বলেছে যে সাইন থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু √2 হলে তাহলে এইটার ভ্যালু তোমাদের কত, ঠিক আছে। তো কী করবো এখানে দেখো, আমরা এইটাকে যদি a কিউব মাইনাস বি কিউব ধরি, ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস বি কিউবের দুটো ফর্মুলা হয়, তোমরা জানো হয়তো, লিখে দিচ্ছি আমি a কিউব মাইনাস বি কিউব। কী ফর্মুলা হয়, একটা হয় তোমাদের a মাইনাস বি তার হোল কিউব, ঠিক আছে, a মাইনাস বি তার হোল কিউব। যেই তুমি a মাইনাস বি তার হোল কিউব দেবে তখন এখানে যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে 3ab a মাইনাস বি, এই ফর্মুলা আসবে। আর একটা ফর্মুলা হয় a কিউব মাইনাস বি কিউবের, সেটা হচ্ছে হয় তোমাদের a মাইনাস বি আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab, এই হচ্ছে হয়। এবার এর মধ্যে এই দুটো ফর্মুলার মধ্যে কোনটা আমরা ইউজ করব, প্রথমটা ইউজ করবো নাকি দ্বিতীয়? দেখো আমরা ইউজ করবো প্রথমটা, দ্বিতীয়টা আমরা ইউজ করবো না। কেন ইউজ করবো না? কারণ আমরা দেখতে পাচ্ছি a মানে হচ্ছে আমাদের সাইন থিটা আর b মানে হচ্ছে আমাদের কোসেক থিটা, তো a মাইনাস বি এর ভ্যালু এখানে গিভেন আছে, কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কোনো ভ্যালু হয় না। সাইন স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ারের যে ফর্মুলা তার কোনো ফর্মুলাই হয় না। এ বি তো বার করা যাবে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা করলে 1ই আসে, কারণ সাইন থিটা হচ্ছে কোসেক থিটা উল্টো, ঠিক আছে, সো 1 চলে আসবে। কিন্তু এইটার ভ্যালু আমরা পাবো না, এই পার্টটার ভ্যালু আমরা পাবো না, মানে পাবো আমাদের অনেক কিছু খাটতে হবে। সুতরাং আমরা কী করবো, আমরা এই প্রথমটা ইউজ করে দিই, আমাদের শর্টান উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে a মাইনাস বি ফর্মেটই দেওয়া আছে, এইটাই হচ্ছে আমাদের a, এইটাই হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তাহলে a আর b মাইনাস এই দেখো পুরো পরিষ্কার দেওয়া আছে। সো আমরা প্রথম ফর্মুলাটাকে ইউজ করব, চলো ইউজ করে ফেলা যাক। এই ফর্মুলাটা আমরা ইউজ করবো, চলো ইউজ করে ফেলা যাক। তো এখানে আছে তোমাদের সাইন থিটা, সাইন কিউব থিটা মাইনাস কোসেক কিউব থিটা, এই আমাদের আছে। এটাকে আমরা a কিউব মাইনাস বি কিউব ফর্ম্যাটে ফেলবো। আমি বারবার কেন বলছি, অনেকে ম্যাচ করাতে পারে না, ঠিক আছে, অনেকের অসুবিধা থাকে, কারণ বীজগণিত খুব কমই স্টুডেন্ট ভালো করে বীজগণিত প্র্যাকটিস করে। সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় যারা পরীক্ষা দেয় তারাই একমাত্র বীজগণিত খুব ভালো করে এবং ত্রিকোণমিতি ভালো করে প্র্যাকটিস করে, যারা স্টেট লেভেলে পরীক্ষা দেয় তারা করেই না। কিন্তু মনে রাখতে হবে এবারে WBPর যে পরীক্ষা তাতে কিন্তু একটা ত্রিকোণমিতিও ছিল এবং অনেকগুলো জিওমেট্রি কিন্তু ছিল, দুটো জিওমেট্রি ছিল। সুতরাং তোমাদের মাথায় রাখতে হবে আস্তে আস্তে কিন্তু পরীক্ষার ধরন স্টেট লেভেলেও চেঞ্জ হচ্ছে। পিএসসি চেঞ্জ করবে না কোনো দিন, বলে লাভ নেই, কিন্তু WBP তো চেঞ্জ হচ্ছে, সুতরাং দেখা যাক পিএসসি যদি চেঞ্জ করে। প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড হওয়া ভালো, জানো তো, তাতে যারা মানে সারা বছর পড়াশুনো করে আর যারা একদিন পড়াশুনো করছে দুজনের মধ্যে পার্থক্যটা তো থাকা উচিত, তাই না? একজন সারা বছর ধরে খাটছে আর একজন 3 দিন পরেই পাশ করে যাচ্ছে, এই দুটোর মধ্যে পার্থক্যটা থাকা উচিত বলে আমি মনে করি, ঠিক আছে। ওকে, চলো এখানে আমাদের সাইন কিউব থিটা মাইনাস কোসেক কিউব থিটা আমাদের ভ্যালু বার করতে বলেছে, তো আমরা a কিউব মাইনাস বি কিউবের এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি। তো আমরা দেখছি সাইন থিটা মাইনাস কোসেক থিটা, ঠিক আছে, তার হোল কিউব প্লাস আমরা পাচ্ছি 3 ইন্টু সাইন থিটা ইন্টু কোসেক থিটা, ঠিক আছে, কোসেক থিটা, আর আমরা কি পাচ্ছি সাইন থিটা মাইনাস কোসেক থিটা, ঠিক আছে, এই আমরা পাচ্ছি কোসেক থিটা, এই আমরা পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা ভ্যালু পুট করি, আমরা দেখতে পাচ্ছি এটা কেটে গিয়ে আমাদের এই পার্টটাকে আমার কী করে দেয় 1 করে দেয়, ঠিক আছে। জানো হয়তো কেন 1 করে দেয়, কারণ সাইন থিটা আর কোসেক থিটা একেবারে উল্টো হয়। সাইন থিটা মানে সাইন থিটা, কোসেক থিটাকে লেখা যায় 1/sin থিটা, তো দুটো কেটে কী হয়ে যাবে 1 হয়ে যাবে। তো এখানে আমাদের পড়ে থাকলো কি 3 পড়ে থাকলো, ঠিক আছে। আর এইটার ভ্যালু উপরে দেওয়া আছে √2, আর এখানে এইটার ভ্যালু আমাদের কী হবে যাবে 2√2। 2√2 কী করে হবে, অনেকে বলবো স্যার 2√2 কী করে হবে, একবার বুঝিয়ে দিন। দেখো এখানে আমাদের কি আছে √2 তার কিউব আছে, √2 তার কিউব আছে, মানে বেসিক্যালি 3টে √2 গুণ আছে, 3টে √2 গুণ আছে, ঠিক আছে। এত ভেঙে সাধারণত খুব কম চ্যানেলই দেখায়, যাই হোক, ঠিক আছে। তার মানে কি দেখো এই দুটো √2 যদি গুণ করো তাহলে 2 হয়ে যায়, আর একটা √2 পড়ে থাকে, এখান থেকে আমার আসে 2√2, ঠিক আছে। তো এটা আমার চলে এলো কত 2√2, এখানে আমার চলে এলো কত 3, তো +3, আর এদিকে আমার কি চলে এসছে √2 চলে এসছে, তো √2, তাহলে অ্যান্সার আমাদের কী হচ্ছে 5√2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, যেটা এখানে গিভেনও আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এইভাবে আমাদের কী হচ্ছে 5√2 আমাদের অ্যান্সার আসছে।
তো আমরা কোন ফর্মুলা ইউজ করলাম, আমরা এই ফর্মুলাটাকে কিন্তু ইউজ করলাম। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে। কেন ইউজ করবো না দ্বিতীয় ফর্মুলাটা তাও বলে দিয়েছি। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, এটাকে মুখোমুখি করা যায়। বলেছে করণ শ্যামের তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করে, তার মানে করণ ইজ টু শ্যাম। দ্বিগুণ গতিতে কাজ করে মানে করণ যখন 2 ইউনিট কাজ করে, শ্যাম তখন 1 ইউনিট কাজ করে। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে 3 ইউনিট কাজ করবে একদিনে। এটা হচ্ছে পার ডে কাজের রেশিও, পার ডে ওয়ার্ক। ঠিক আছে, এটা পার ডে ওয়ার্ক। এবার তোমাদের বলেছে তারা একসঙ্গে কাজ করছে, তাহলে তারা 20 দিনে কাজটা শেষ করে। দেখো তারা পার ডে 3 ইউনিট করে কাজ করে, এইভাবে তাদের 20 দিন সময় লাগে। তাহলে টোটাল কাজ কত? 60 ইউনিট কাজ। পার ডে তারা 3 ইউনিট করে কাজ করে, এইভাবে তারা 20 ইউনিট মানে 20 দিন ধরে কাজ করে। তাহলে 3 ইন্টু 20 টোটাল কাজ তাহলে কত হবে? 60 ইউনিট হবে টোটাল কাজ। এখন কি বলেছে? এখন বলেছে তাহলে করণ একা কাজটা করতে কতদিন সময় লাগবে? টোটাল ওয়ার্ক হচ্ছে 60, আর করণ একদিনে 2 ইউনিট করে, তাহলে 60 ইউনিট করতে তার কত সময় লাগবে? 30 ডেজ উইল বি টাইম লাগবে। ঠিক আছে, করণ উইল টেক 30 ডেজ। ঠিক আছে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এই অঙ্কটাকে মুখোমুখি সলভ করা যায়। চলো পরের প্রশ্নে। এটা খুবই ভালো প্রশ্ন, অ্যান্সার তোমাদের এটা হবে, কিন্তু কেন অ্যান্সার এটা হবে সেটা বোঝানোর জন্য আমি তোমাদের একটা কাজ করছি। আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, ধরো সাপোজ 26,431 বলে একটা সংখ্যা আছে। ঠিক আছে, তো এর একক স্থানীয় সংখ্যা হচ্ছে এইটা, এটা হচ্ছে দশক স্থানীয়, এটা হচ্ছে শতক স্থানীয়, এটা হচ্ছে হাজার স্থানীয়, এটা হচ্ছে অযুর স্থানীয়। ঠিক আছে, এই সংখ্যাটাকে ভেঙে লেখা যায়। কীভাবে ভেঙে লেখা যায়? দেখো একক স্থানীয় অঙ্কটাকে আমি একই রাখছি, দশক স্থানীয় অঙ্কটা মানে হচ্ছে 30, দশক স্থানীয় অঙ্ক কত? 30। দেখো 30 + 1 দেখো 31 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা শতক স্থানীয় অঙ্ক কত? 400। ঠিক আছে, দেখো 400 + 30 + 1 দেখো 431 হয়ে যাচ্ছে। দেখো এখানে 431 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা হাজার স্থানীয় অঙ্ক কত? দেখো হাজার স্থানীয় অঙ্ক হচ্ছে 6000। ঠিক আছে, দেখো 6000। ঠিক আছে, আর অযুর স্থানীয় অঙ্ক কত? দেখো 2-এর পরে 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য। এই তার মানে তুমি দেখতে পাচ্ছ 20,000 + 6,000 26,000, 26,000 + 400 26,400, 26,400 + 30 26,430 +1 তার মানে 26,431। দেখো এক্স্যাক্টলি এইটাকে যদি আমি এখানে কনভার্ট করি এটাই চলে আসছে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এই একটাকে আমরা একই রাখছি, কোনো প্রবলেম নেই, কিন্তু এই 30টাকে কী লেখা যায়? 30টাকে লেখা যায় 10 × 3। ঠিক আছে, আচ্ছা এই 400কে কী লেখা যায়? 10 স্কোয়ার × 4 লেখা যায়। ঠিক আছে, 10 স্কোয়ার মানে 100, আর তার সঙ্গে 4 গুণ করলে 400 হয়ে যাচ্ছে। আচ্ছা এই 6000কে কী লেখা যায়? 10 কিউব × 6 লেখা যায়। 10 কিউব মানে 1000, × 6 6000 হয়ে যাচ্ছে। আচ্ছা এই 20,000কে কী লেখা যায়? 20,000কে লেখা যায় 10 মাথায় 4 মানে 4টে 10 গুণ × 2 লেখা যায়। ঠিক আছে, এবার দেখো এই সংখ্যাটার জায়গায় এখানে এই ফরম্যাটে লেখা হয়েছে। এখানে এ মানে হচ্ছে এখানে 2, ঠিক আছে, এখানে বি মানে হচ্ছে এখানে 6, সি মানে হচ্ছে এখানে 4, আর ডি মানে হচ্ছে এখানে 3, আর ই মানে হচ্ছে এখানে 1। তো তুমি বলো এটা কি সেটাই হচ্ছে না? 10⁴a, 10⁵b, 10⁻2 মানে 10 স্কোয়ার সি, তারপর 10 × ডি আর হচ্ছে ই। এবার এগুলোর মানে সাথে তুমি যদি প্রত্যেকটার যোগ করে দাও তাহলে দেখো এক্স্যাক্টলি এই ভ্যালুটাই চলে আসবে। ঠিক আছে, এরকমভাবে যে কোনো নাম্বারকে লেখা যায়। আমি তোমাদের একটা নাম্বার বলে দিচ্ছি, তোমার নিজেরা একবার ট্রাই করো। ধরো সাপোজ 37,892 আছে, এটাকে এই ফরম্যাটে লেখাটা ট্রাই করবে বাড়িতে। আর একটা সংখ্যা দিয়েছি, ধরো সাপোজ 69,853, এই সংখ্যাটা আছে। এই দুটো সংখ্যাকে তোমরা একবার ট্রাই করে এইভাবে লিখতে। ঠিক আছে, যদি কেউ চাও এরকম ধরনের অঙ্ক আবার আমি একবার তোমাদের সলভ করাই বা বলে দিই বা প্র্যাকটিস করাই, তাহলে আমাকে একটু নিচে কমেন্টে বলে এরকম ধরনের প্রশ্ন দিয়ে একটা ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা এটা একটু সোজা প্রশ্ন। এক্স ইকুয়াল টু আমরা 4 ধরে নেবো, ওয়াই ইকুয়াল টু আমরা 3 ধরে নেবো, ভ্যালু পুট করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের 4 কিউব মাইনাস এখানে তোমাদের আছে 3 কিউব, আর নিচে তোমাদের আছে 4 কিউব প্লাস তোমাদের আছে কত? 3 কিউব। ঠিক আছে, মানে ওপরে হবে 64 মাইনাস তোমাদের 27। ঠিক আছে, আর নিচে হবে তোমাদের 64 প্লাস 27। দিস ইজ দ্য অ্যান্সার হিয়ার। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ উপরে তোমাদের থাকবে 37 আর নিচে তোমাদের থাকবে 91। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হবে। এটা ইজি প্রশ্ন, বাট পরেরটা অত ইজি প্রশ্ন নয়। চলো পরের প্রশ্নে। বলেছে একটি বর্গক্ষেত্রে দুটি সংলগ্ন বাহুকে যথাক্রমে এত% ও এত% বৃদ্ধি করা হয়েছে। নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কত বেশি হবে? তুমি দেখতে পাচ্ছ
দুটো বাহু আছে যাদেরকে সমান পরিমাণ বৃদ্ধি করা হয়নি, তার মানে একটা বেশি একটা কম বাড়বে, ফলে আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে। বর্গক্ষেত্রটাই চেঞ্জ হয়ে আয়তক্ষেত্রে পরিণত হবে। তো বলেছে নতুন যেটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল আগেরটা থেকে কত বেশি। দেখো 35% বলতে আমি কী বুঝি, 35/100, 35/100 কাটাকুটি করো 5 দিয়ে, এটা হচ্ছে তোমাদের 7, এটা হচ্ছে তোমাদের 20, ঠিক আছে, 7/20। একটু আগেই তোমাদের বলছিলাম যে এরকম যখন থাকবে তার মানে, এবং বৃদ্ধি করতে বলে তার মানে 20তে কী হবে, 7 বেড়ে যাবে। 20তে যদি 7 বাড়ে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 27, ঠিক আছে। আচ্ছা 25% বলতে আমরা সবাই জানি, একটু আগেও তোমাদের করে দেখিয়েছিলাম 1/4 হয়, ঠিক আছে, কত হয় 1/4, ঠিক আছে। তারপরে 4-এ 1 বাড়বে, তাই 4-এ যদি 1 বাড়ে এটা বেড়ে কত হবে, বেড়ে হয়ে যাবে তোমাদের 5, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এরকম যখন থাকবে তখন তুমি একটা কাজ করতে পারো, কী করতে পারো, ডিরেক্টলি তুমি গুণ করে নামিয়ে দিতে পারো, এদিকেও গুণ করতে পারো এদিকেও গুণ করতে পারো। আর তুমি কী করতে পারো, ক্রসে কাটাকুটি করতে পারো। যদি কাটাকুটি যায়, তো আমি দেখতে পাচ্ছি কাটাকুটি যাচ্ছে এখানে, তো কেটে দাও, ঠিক আছে। তাহলে এবার কী হচ্ছে, 4 16 এদিকে থাকছে, আর ওদিকে আমাদের কত হচ্ছে 27। দেখো আগে আমাদের যে বর্গক্ষেত্র ছিল তার যে ক্ষেত্রফল ছিল সেটা ছিল 16 স্কোয়ার একক। এখন যে আয়তক্ষেত্র হয়েছে তার ক্ষেত্রফল হয়ে গেছে 27 স্কোয়ার একক। ডিফারেন্স কত, দুটোর মধ্যে পার্থক্য কত, বেড়েছে কত, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 11 ইউনিট বেড়েছে, ঠিক আছে। 11 বেড়েছে 16তে, তো 100 আমাদের কত বাড়বে। কাটাকুটি হচ্ছে দেখতে পাচ্ছ, 25 থাকছে, নিচে আমাদের থাকছে 4, 25 × 11 করলে হয় 275, ঠিক আছে। 11 দিয়ে গুণে শর্টকাট নিয়ম আছে, সেভাবে করলাম। এটাকে ভাগ করলে তুমি পেয়ে যাবে 68.75% তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এটাকে আরও স্পিডে করতে হয়, আমি তো তোমাদের একদম আস্তে আস্তে কচ্ছপ গতিতে করছি, যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। কিন্তু পরীক্ষার সময় যখন করব তখন এই পার্টটুকু, এই যে 11 আর 16 যে এলো, এই টোটাল এই পার্টটুকু আমার মুখে চলবে। আমি ক্যালকুলেশন এখান থেকে করবো, 11/16 × 100 লিখবো, সেখান থেকে এই ক্যালকুলেশন আমার আসবে, ঠিক আছে। চলো নেক্সট আমি পরের প্রশ্নে যাব। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি তোমাকে বলবো কোনোরকম কোনো ট্রি মেথড বা অন্য মেথড ইউজ না করে সিম্পলি তুমি সূত্রে যাও, তুমি অ্যান্সার দ্রুত পাবে। দেখো একটা সূত্র আমরা আছে জানি, P×1 + R/100 টু দি পাওয়ার n। প্রথমটা n এর ভ্যালু হবে 2, কারণ 2 বছরের জন্য রাখতে বলেছে, ঠিক আছে। আর দ্বিতীয়টা আমি একটা কাজ করছি, আমি বড় ভ্যালুটাকে ওপরে বসাচ্ছি, যেটা 4 বছর সেটাকে ওপরে বসাচ্ছি, কারণ আমি ভাগ করবো বেসিক্যালি, ঠিক আছে। তো প্রথমটায় আমি n এর ভ্যালু ধরছি আমার কত 4, আর দ্বিতীয়টা আমি n এর ভ্যালু কত ধরবো, 2 ধরবো। তো P×1 + R/100 টু দি পাওয়ার 2 মানে স্কোয়ার। তো উপরে আমাদের থাকছে কত 81, নিচে আমাদের কত থাকছে 64, ঠিক আছে। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে এই ভ্যালু কেটে যাচ্ছে, এটা কেটে দিয়ে কাটলে আমার কী হচ্ছে, বেসিক্যালি এই পাওয়ারটাকে আমার ছোটো হয়ে 2 হয়ে যাবে, আর এদিকেও আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি 1 + R/100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমি কী পাচ্ছি 81/64, ঠিক আছে। এদিকেও যদি রুট করে দাও, এদিকেও তোমার রুট পড়বে, তাহলে বেসিক্যালি ভ্যালুটা কী হয়ে যাবে, এখান থেকে আমার ভ্যালুটা কী আসবে, ভ্যালুটা আসবে আমার 1 + R/100 ইকুয়াল টু আমার চলে আসবে, রুট করলে কী হচ্ছে দেখো 9-এর 8 চলে আসবে, ঠিক আছে। এখান থেকে যদি আমি বিয়োগ করি, আমি কিন্তু আর মুখে করবো, এবার আমি আর হাত মানে পেন পেপার ইউজ করব না, আমি R% কী করছি, দেখো R% কেন বলছি, R/100 আছে মানে এটা R%ই আছে, 9/8 - 1 হয়ে যাবে, এই 1 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তখন এখানে আসবে 1/8। R%-এর ভ্যালু হচ্ছে 1/8, ঠিক আছে। তোমাদের যাদের পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন মনে আছে তাদের হয়তো জানো, যেখানে ভ্যালু আমাদের কী আসে 1/8কে যদি তুমি পার্সেন্টেজে কনভার্ট করো তোমার আসে 12.5%, ঠিক আছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যারা এই লাস্ট ধাপটা বুঝতে পারো না তাদের জন্য একবার ভেঙে করি। প্রবলেম হয় কি, তোমাদের অর্ধেক স্টুডেন্টের প্র্যাকটিস থাকে না, সেই জন্য অনেক সময় বুঝতে পারো না, আর সেই দোষটা টিচারের ঘাড়ে চলে যায়, ঠিক আছে। যাই হোক চলো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 + আমি ভেঙে করে দিচ্ছি, ঠিক আছে, R/100, এদিকে আমাদের ছিল কত 9/8। এবার এই 1 যদি এদিকে যায়, ভালো করে বোঝো, 1 জাস্ট এইটুকু তো করতে পারবে, 1 যদি এদিকে যায় তাহলে এইটা আমার কী হয়ে যাচ্ছে, এটা আমার হয়ে যাচ্ছে, এই ভ্যালুটাকে আমি তুলে দিচ্ছি, এটা আমার হয়ে যাচ্ছে 1/8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা আর এর ভ্যালু আমার কী হচ্ছে 100/8 হয়ে যাচ্ছে, 100/8 করলে সেই তোমার 12.5%ই আসবে, ঠিক আছে। এবার এত দূর করার দরকার পড়ে না, যাদের ফ্র্যাকশান টু পার্সেন্টেজ কনভার্সন মাথায় থাকে তারা জানে 1/8 = 12.5%, ঠিক আছে, ফলে সে আর করবে না। আচ্ছা পরের প্রশ্ন দেখো, বলেছে এক্স এবং ওয়াই একটি কাজ যথাক্রমে 28 এবং 20 দিনে করতে পারে, ঠিক আছে। তো 28 এবং 20 এলসিএম নাও, কত হচ্ছে 140, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এক্স 28 দিনে 140 ইউনিট করে, একদিনে কত ইউনিট করবে, 5 ইউনিট করবে। ওয়াই 20 দিনে 140 ইউনিট করে, একদিনে কত ইউনিট করবে, 7 ইউনিট করবে। এবার বলছে দেখো এক্স একাই কাজটা শুরু করেছিল এবং 4 দিন পরে তার সাথে ওয়াই যোগদান করে,
মানে এক্স 4 দিন ধরে একই কাজটা করেছে, তার মানে কত ইউনিট করেছে? একদিন এসে 5 ইউনিট করে, 4 দিন এসে 20 ইউনিট করবে। ঠিক আছে, তাহলে বাকি কাজ কতটা? কাজ বাকি আছে কতটা? 140 টোটাল। 20 ইউনিট কাজ হয়ে গেছে, বাকি কাজ হচ্ছে 120 ইউনিট হচ্ছে বাকি কাজ। এই 120 ইউনিট কাজ কে কে মিলে করেছে? এক্স 4 দিন পর, মানে এক্স তো কাজ শুরু করেছিল, 4 দিন পরে ওয়াই যোগদান করে, মানে এক্স আর ওয়াই মিলে বাকি কাজটা করেছে। এক্স আর ওয়াইয়ের মিলিত এফিসিয়েন্সি কত? 5 + 7 মানে 12 হচ্ছে মিলিত এফিসিয়েন্সি। তাহলে 120/12 কত হচ্ছে তোমার? 10। ঠিক আছে, তো 10 দিন এখানে লেগেছে, আরও 4 দিন এখানে, টোটাল তাহলে কত দিন লাগবে? 14 দিন লাগবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন, যদি একটি সামুদ্রিকের একটি কোণের মান সেটি ক্ষুদ্রতম কোণের 3 গুণের থেকে 28 কম হয়। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে ক্ষুদ্রতম কোণটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই কোণ, আর যে একটা কোণের মানের কথা বলা সেটা হচ্ছে এক্স কোণ। এবার বলতে চাইছে 3y - x = আমাদের 28 ডিগ্রি। ঠিক আছে, আর আমরা এটাও জানি যে y + x = আমাদের হয় 180 ডিগ্রি। কী করে বুঝলে? এটা হচ্ছে তোমাদের সামুদ্রিকের জন্য খালি এটা হয়। ঠিক আছে, কেন হয় সেটা বলি। ধরো সাপোজ এটা হচ্ছে একটা সামুদ্রিক, ধরো সাপোজ, ঠিক আছে, হাতে আঁকছি, সো মেবি এটা সামুদ্রিক। ঠিক আছে, ধরো সাপোজ এটা সামুদ্রিক, তোমাদের মনে রাখতে হবে এই কোণটার মান যদি এক্স হয় তাহলে এই কোণটার মান আমার ওয়াই হতেই হবে। সামুদ্রিকের পাশাপাশি অবস্থিত দুটো কোণ কখনোই সমান হয় না, কিন্তু বিপরীত কোণগুলো সমান হয়। মানে এই কোণটা যদি এক্স হয় তাহলে এই কোণটা ডেফিনেটলি এক্স হবে, এই কোণটা যদি ওয়াই হয় এই কোণটা ডেফিনেটলি আমার ওয়াই হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। এবার এই পাশাপাশি অবস্থিত, যেমন এটা এক্স হলে এটা ওয়াই হবে, আর বিপরীত কোণগুলো সমান হয়। পাশাপাশি অবস্থিত কোণ সমান হয় না, কিন্তু বিপরীত কোণগুলো কী হয়? সমান হয়। ঠিক আছে, দেখো এক্স এক্স ওয়াই ওয়াই। কিন্তু পাশাপাশি অবস্থিত কোণগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার আছে, পাশাপাশি অবস্থিত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। এই জন্যই আমি এখানে এক্স + ওয়াই = 180 ডিগ্রি করেছি। ঠিক আছে, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে সমীকরণ নম্বর 1 আসছে। ঠিক আছে, আর এখানে আমাদের সমীকরণ নম্বর 2 আসছে। ওকে, এবার তুমি পরিষ্কার দেখো এই এক্স আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে, মানে আমরা যদি এটাকে যোগ করার চেষ্টা করি, তো জাস্ট আ মিনিট, ইয়েস, যোগ করার চেষ্টা করি, আর দেখতে পাচ্ছি আমাদের 4y = আমাদের কী আসছে? আমাদের আসছে 208। ঠিক আছে, 208। এখান থেকে ওয়াইয়ের যে ভ্যালু আসছে সেটা আমাদের কত আসছে? আমাদের আসছে 5 and 2, অর্থাৎ 52 ডিগ্রি। তো এই ওয়াইয়ের ভ্যালু আমাদের যদি 52 ডিগ্রি হয়, আর যদি এক্স + ওয়াই = আমাদের 180 হয়, তাহলে এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু হবে 180 - 52 ডিগ্রি। দ্যাট মিনস অ্যান্সার আমাদের কী হবে? 128 ডিগ্রি। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এরকম আমাদের এখানে রয়েছে। এই অঙ্কটা কিন্তু রিয়েলি ভালো অঙ্ক। যদি তোমার সামুদ্রিকের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তার কোনগুলোর মানের ব্যাপারে তোমার যদি না জানো, তাহলে কিন্তু এই অঙ্ক তুমি করতে পারবে না। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে 2 বছর সময়ে 24,000 টাকা একটা মূলধন আছে এবং তার উপর যদি একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ করা হয়, তাহলে পার্থক্য দাঁড়াচ্ছে 60, হচ্ছে সুদের হার কত? একদম সিম্পলি ফর্মুলা ইউজ করো, PR²/100²। এই ফর্মুলা ইউজ করলে আমি বলবো তাড়াতাড়ি হবে। অন্য কোনো মেথডে তুমি যদি করতে চাও তাহলে তোমার অসুবিধা হবে। এটা = 60 হয়, পি এর মান বসাও 24,000। ঠিক আছে, এখান থেকে তুমি সলভ করলে আর এর মান পেয়ে যাবে। চলো করা যাক। তো 24,000 R² আর ওদিকে চলে যাচ্ছে আমাদের 60 × 100 × আমাদের 100। ঠিক আছে, তো এখান থেকে আমাদের দেখতে হচ্ছে এইটা এই শূন্য কেটে এখান থেকে আমাদের 3টে শূন্য উড়িয়ে দিচ্ছে, এটা আমাদের হচ্ছে 4, 6 দিয়ে কাটছে, এটা হচ্ছে আমাদের 10। তো R² যে ভ্যালু আসছে সেটা আমাদের হচ্ছে 100/4। এবার আর যদি করো তাহলে এখানে √ওভার হয়ে যাবে। ঠিক আছে, এত বাই 4, তার মানে হচ্ছে 10/2, তার মানে হচ্ছে আমাদের 5। তো অ্যান্সার আমাদের কী হবে? 5% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। একদমই ইজি প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল আমাদের বলেছে কত? দুটি সংখ্যার যোগফল আমাদের বলেছে 40। ঠিক আছে, তো এক্স + ওয়াই আমাদের বলেছে 40, আর বলেছে সংখ্যা দুটোর গুণফল। ঠিক আছে, মানে এক্স ওয়াই = আমাদের কী বলেছে? 60। তোমাদের কী বার করতে বলেছে? তাদের অনন্যকের যোগফল কত? অনন্যকের যোগফল কত হবে? 1/x 1/y। যদি করো তুমি দেখতে পাচ্ছ এলসিএম আসছে XY, আর উপরে আসবে তোমাদের x + y। তাহলে বেসিক্যালি এই দুটো তোমাকে মান বসিয়ে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, কাটাকুটি করলে, জাস্ট মিনিট, সরি, কাটাকুটি যদি তুমি করো তুমি দেখতে পাবে এখানে 2/3 উইল বি দ্য অ্যান্সার হিয়ার। এইদিকে 2 আসবে তোমাদের, একে কাটাকুটি করে ফেলো, এখানে তোমাদের 3 আসবে। অ্যান্সার আমাদের কী হবে? 2/3। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি আমি যত স্পিডে তোমাদের করাচ্ছি ঠিক তার থেকেও স্পিডে তোমাকে করতে হবে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। এটাতে যেন ডিরেক্ট মান পুট করো না, কারণ এখানে কাটাকুটি হয়ে যাবে।
ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর নিচে তোমাদের কী আছে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব। আমি একটু আগে ফর্মুলা বলেছিলাম, ওখানে যে ফর্মুলাটা ইউজ হয়নি এখানে আমাদেরকে সেই ফর্মুলাটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো নিচে যদি লেখো তুমি দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আছে, আর এইটা তোমাদের কী হবে, এটা আমাদের এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হবে। যেটা বলছিলাম এই উপরের দুটো কেটে বেরিয়ে যাবে, তো নিচে আমাদের কী থাকবে 1/, এক্সের ভ্যালু 12, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 7। তার অ্যান্সার আমাদের কী হবে 1/19 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, যেটা এখানে দেওয়া আছে। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো। আচ্ছা প্রথমেই বলি এই প্রশ্নটাতে একটু মিস্টেক আছে, ঠিক আছে। এখানে এই যে ভাগশেষ আছে, ভাগশেষ হবে না, হবে অবশিষ্টাংশ, ঠিক আছে। অর্থাৎ বিয়োগ করার পরে যেটুকু বেঁচে থাকবে সেইটুকুর কথা বলা হচ্ছে। ওকে, তো বলে যে 26, 44, 56 এবং 104 এই যে সংখ্যাগুলো আছে এদের থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলটা মানে যেটা বেঁচে থাকবে সেটা সমানুপাতে থাকবে। তাহলে বেসিক্যালি এটা এইভাবে লেখা যায় 26 মাইনাস এক্স, সেইটা হচ্ছে এক্স, যে সংখ্যাটা বিয়োগ করতে বলছে সেটা হচ্ছে আমাদের এক্স। 44 মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের হবে 56 মাইনাস এক্স, আর এটা হবে 104 মাইনাস এক্স। প্রবলেম হচ্ছে যদি এটাকে তুমি সলভ করতে যাও নর্মাল উপায় মাথা খারাপ হয়ে যাবে। তো আমরা কী করবো, আমরা এক্সের ভ্যালু পুট করে দেখবো। প্রথমে এক্সের ভ্যালু যদি আমরা 6 পুট করি, এক্স ইকুয়াল টু 6, প্রত্যেকটা জায়গায় এক্স ইকুয়াল টু আমরা কী পুট করছি 6 পুট করছি। যদি এক্সের জায়গায় 6 পুট করি তাহলে এটা আমাদের কী চলে আসবে, এটা আমাদের 20 চলে আসবে, ঠিক আছে। আর এটা আমাদের কী চলে আসবে, এটা আমাদের চলে আসবে 38, ঠিক আছে। সিমিলারলি এটা আমাদের কী চলে আসবে, এটা আমাদের চলে আসবে 50। সিমিলারলি এটা আমাদের কী চলে আসবে 98, ঠিক আছে। তুমি বলো এখানে এখানে কাটাকুটি করলে আর এখানে এখানে কাটাকুটি করলে আমরা কি সেম ভ্যালু পাবো? ধরো সাপোজ এখানে আমি 5-এর 6 পাচ্ছি, ধরো সাপোজ এখানেও কি আমি 5-এর 6 পাবো? না, পাবো না। তার মানে এই 6 যদি আমি বিয়োগ করি, এখানে যদি আমি 6 যেটা নিয়েছি সেটা কিন্তু আমার উত্তর হবে না। ওকে, ক্লিয়ার হলো? তো চলো আমরা এগুলো সব ডিলিট করে দিই বা মুছে দিই বলতে পারো, এবং আমরা নেক্সট অপশানটা ট্রাই করব, ঠিক আছে। তাহলে আরও বেটার বুঝতে পারবে। তো যদি আমরা নেক্সট অপশান ট্রাই করি, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু 8, এটাও 8, এটাও 8, এটাও 8 নিচ্ছি, কারণ নেক্সট অপশান আমাদের 8 আছে। তো এখানে যদি বিয়োগ করি এটা আমি কত পাচ্ছি, এটা আমি পাচ্ছি 18। এটা যদি বিয়োগ করি এটা আমি কত পাচ্ছি, এটা আমি পাচ্ছি 36 পাচ্ছি, ঠিক আছে। এটা যদি বিয়োগ করি এটা আমি কত পাচ্ছি, এটা আমি পাচ্ছি 48। এটা যদি বিয়োগ করে আমি কত পাচ্ছি 96। তার মানে আমাদের 1836 ইকুয়াল টু আমাদের কী চলে আসছে 48/96। সত্যি কি এটা ইকুয়াল টু এটা আসছে? কাটাকুটি করে দেখে না, এটা যদি কাটো তুমি 9 দিয়ে কাটছে 2, এখানে হচ্ছে তোমাদের 4। এটাও তুমি যদি 24 দিয়ে কাটো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে তোমাদের 4। তো দেখতে পাচ্ছি এদিকেও আমাদের যে রেশিও আসছে এদিকে আমাদের সেম রেশিও আসছে, তাহলে এটা ঠিকঠাক, তো আমাদের 8 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা এটা হচ্ছে আমাদের পরের প্রশ্ন। বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 72 এবং গসাগু এবং লসাগু হচ্ছে 2 এবং 102। তো বলেছে ওই দুটো সংখ্যার অনন্যকের যোগফল কত? ঠিক আছে, দুটো সংখ্যা আছে, একটা ধরো এক্স, একটা ধরো ওয়াই, তাদের যোগফল কত বলেছে 72, আর তাদের লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু সমান কী হয়, সংখ্যা দুটোর গুণফল হয় কত, সেটা বলেছে 2 × 102, ঠিক আছে, অর্থাৎ 204। তোমাদের বলেছে যে ওই সংখ্যা দুটোর অনন্যকের যোগফল কত। অনন্যক বলতে কী বোঝায়, 1/x প্লাস 1/y। তো বেসিক্যালি কী হয়, নিচে আমাদের সেই এক্স ওয়াই থাকে, ওপরে আমাদের এক্স প্লাস ওয়াই চলে আসে। তো সরাসরি তুমি মান বসালে বেরিয়ে যেত 72/204। 72/204কে যদি কাটাকুটি করো তুমি দেখতে পাচ্ছ এটা তোমাদের আসবে কত দিয়ে কাটবে, 12 দিয়ে কাটো, ঠিক আছে। 6×72, আর নিচে তোমাদের 12×1 12, 84, 7×12 84। তো 6/17 যেটা তোমাদের আছে এটাই কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? ওকে, তো এই ছিল আমাদের টোটাল প্রশ্ন যা এই শিফটে ছিল সব আলোচনা করা হলো। আর কিছু এলেবেলের প্রশ্ন আছে, সোজা কথা বলতে খুবই ইজি, সেগুলো আর নিচ্ছি না। একদম বলেছে 4 অঙ্কের বৃহত্তম এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে বিয়োগফল কত। দুটো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টে 9, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একে পিঠে 3টে 0, দুটোর মধ্যে বিয়োগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো এরকম ধরনের কিছু প্রশ্ন, ছোটো ছোটো প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে জাস্ট টাইম তোমাদের নষ্ট করার জন্য, আর কিছু নয়, কারণ যাই করো না কেন ক্যালকুলেশনটা করতেই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রশ্ন ছিল। নিচে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে তোমাদের পিডিএফ দেওয়া হবে, আর যদি আজকে রাত্রে নাও দেওয়া হয় কালকে সকালে একবার চেক করো, কালকে সকালে ডেফিনেটলি 10টার মধ্যে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ।